প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের চাদরে মোড়ানো গ্রাম শান্তিপুর। রাজশাহীর এক নিভৃত কোণে অবস্থিত এই গ্রামটি যেন শিল্পীর তুলিতে আঁকা এক জীবন্ত ছবি। শহরের কোলাহল আর যান্ত্রিকতা থেকে বহু দূরে এই গ্রামের চারপাশ ঘিরে আছে দিগন্ত বিস্তৃত সবুজ ফসলের মাঠ। ভোরের আলো ফোটার সাথে সাথেই পাখিদের মিষ্টি কলকালিতে ঘুম ভাঙে এখানকার মানুষদের। শান্তিপুরের জীবনযাত্রা খুব সাধামতা হলেও এখানকার মানুষদের বুকের ভেতর লুকিয়ে আছে বিশাল এক আকাশ সমান হৃদয়। আর এই গ্রামেরই এক প্রান্তে মাটির কাছাকাছি বাস করত এক তরুণ, নাম তার আয়ান। তার শ্যামলা বরণ চেহারা আর তার দুই চোখে খেলা করত অদ্ভুত এক প্রশান্তি। তার পরনে থাকত খুব সাধারণ একটা কুর্তা আর পায়জামা, আর পায়ে থাকত বহু পুরনো একটা চপ্পল। গ্রামের সহজ সরল মানুষেরা তাকে নিছকই এক সাধারণ কৃষকের সন্তান বলে মনে করত। প্রতিদিন খুব সকালে উঠেই আয়ান সোজা চলে যেত ফসলের মাঠে। সেখানে সে সাধারণ শ্রমিকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঘাম ঝরাত, রোদে পুড়ত, আর দিন শেষে সন্ধ্যা নামলে গ্রামের গরিব শিশুদের এক জায়গায় জড়ো করে বিনামূল্যে পড়াত। কিন্তু গ্রামের ওই সহজ সরল মানুষগুলোর কেউই ঘুণাক্ষরেও জানত না যে এই অতি সাধারণ দেখতে ছেলেটি আসলে কে। সে সাধারণ কেউ নয়, বরং দেশের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান আয়ান অ্যাগ্রো গ্লোবাল প্রাইভেট লিমিটেডের একমাত্র আসল মালিক ছিল সে। আয়ান কখনোই নিজের আসল পরিচয় কারোর সামনে প্রকাশ করত না, সবসময় তা সযত্নে লুকিয়ে রাখত। কারণ নিজের অর্থ বা প্রতিপত্তি দেখিয়ে বড়াই করার চেয়ে সাধারণ মানুষের সাথে মিশে তাদের মনের আসল রূপটি দেখতেই সে বেশি ভালোবাসত। একদিন শান্তিপুর গ্রামে একটা খবর বাতাসের বেগে ছড়িয়ে পড়ল। শহরের নামকরা বড় শিল্পপতি সমীর চৌধুরী তার একমাত্র মেয়েকে সাথে নিয়ে এই গ্রামে আসতে চলেছেন। তারা মূলত গ্রামের এই উর্বর জমিতে এক বিশাল বড় প্রজেক্ট শুরু করার পরিকল্পনা করছিলেন। এই খবর শুনে পুরো গ্রামের মানুষ আনন্দে আত্মহারা হয়ে গেল। গ্রামের মাতব্বর সাথে সাথে নির্দেশ দিলেন পুরো গ্রামটাকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য। পরের দিন সকালবেলা গ্রামের মেঠো পথ ধরে সারি সারি বেশ কয়েকটি দামি আর বিলাসবহুল গাড়ি এসে থামল। সবার চোখ তখন সেদিকে। তার মধ্যে সবচেয়ে চকচকে একটি সাদা গাড়ি থেকে নেমে এলো এক অত্যন্ত রূপবতী তরুণী। তার পরনে ছিল চোখ ধাঁধানো দামি পোশাক, চোখে কালো চশমা আর হাতে সর্বাধুনিক মডেলের দামি একটা ফোন। কিন্তু তার চেহারায় স্পষ্ট ফুটেছিল এক বুক অহংকার আর তাচ্ছিল্যের ভাব। এই মেয়েটির নাম ছিল রিয়া চৌধুরী। গ্রামের সহজ সরল ছেলেরা অবাক বিস্ময়ে তার দিকে তাকিয়েই রইল। রিয়া নাক কুঁচকে চারিদিকে তাচ্ছিল্যের দৃষ্টিতে একবার চোখ ঘোরাল। তারপর বিরক্ত হয়ে বলল, ড্যাড, এখানকার মানুষজন এমন জঘন্য জায়গায় কিভাবে বেঁচে থাকে? এখানে তো মোবাইলের ঠিকমতো নেটওয়ার্কও আসছে না। তার বাবা সমীর চৌধুরী মেয়ের কথা শুনে হালকা হাসলেন এবং বোঝানোর সুরে বললেন, মারে, তুমি বুঝছ না, এই সাধারণ গ্রামটি আমাদের কোম্পানির ব্যবসার জন্য ভবিষ্যতে খুব লাভজনক একটি জায়গা হিসাবে প্রমাণিত হবে। ঠিক সেই সময়ই রিয়ার অহংকারী দৃষ্টি গিয়ে পড়ল দূরের এক ক্ষেতে কাজ করতে থাকা আয়ানের ওপর। আয়ানের সারা গায়ে তখন কাদামাটি মাখামাখি, আর সে একটি ট্র্যাক্টরের কাছে দাঁড়িয়ে অন্যান্য শ্রমিকদের সাহায্য করছিল। আয়ানকে ওই অবস্থায় দেখে রিয়া হো হো করে হেসে ফেলল। ও মাই গড, ড্যাড, দেখো, এই একবিংশ শতাব্দীতে এসেও এই মানুষগুলো এখনও এমন বস্তাপচা পোশাক পরে থাকে। তার পাশে দাঁড়িয়ে থাকা বান্ধবীও তাকে সমর্থন করে খিল খিল করে হাসতে লাগল। আয়ান নিজের কানেই তাদের এই বিদ্রুপাত্মক কথাগুলো শুনে নিল, কিন্তু সে কোনো প্রতিবাদ না করে একদম শান্ত থাকল। কিছুক্ষণ পর রিয়া কি মনে করে যেন ক্ষেতের দিকে একটু এগিয়ে আসল, আর তখনই বিপত্তি ঘটল। তার পায়ের দামি উঁচু হিল জুতোটা নরম কাদামাটির ভিতরে শক্তভাবে আটকে গেল। সে কিছুতেই পা তুলতে না পেরে রাগে একেবারে ফেটে পড়ল এবং চিৎকার করে উঠল, এই ছেলেটা, শোনো, জলদি এখানে এসে আমাকে সাহায্য করো। আয়ান তার চিৎকার শুনে ধীরে ধীরে তার কাছে এসে দাঁড়াল। সে মুখে কোনো কথা না বলেই নিচু হয়ে খুব সাবধান রিয়ার পা কাদামাটি কেকে বের করে দিল। কিন্তু রিয়া তাকে এই উপকারের জন্য বিন্দুমাত্র ধন্যবাদ দেওয়া তো দূরের কথা, উল্টে চরম অবজ্ঞার সুরে একটা খোঁটা দিয়ে বসল।
আমার তো মনে হচ্ছে তোমরা সারা জীবন এই কাজটাই করে আসছ, অন্যদের ফেলে রাখা নোংরা পরিষ্কার করা ছাড়া তোমাদের আর কোনো যোগ্যতা নেই। রিয়ার এই অপমানজনক কথায় পাশে দাঁড়িয়ে থাকা গরিব শ্রমিকদের মনে খুব আঘাত লাগল, কিন্তু আয়ান একটুও না রেগে শুধু তার স্বভাবসুলভ ভঙ্গিতে হালকা করে একটু হাসল। সে শান্ত গলায় বলল, দুনিয়াতে কোনো কাজই ছোট নয় ম্যাডাম। আয়নের মুখে এমন কথা শুনে রিয়া যেন আরও বেশি তাচ্ছিল্য করে হেসে ফেলল। আমাকে ফালতু ফিলসফি জ্ঞান দিও না তো, আগে নিজের পরনের ময়লা পোশাকটার দিকে একবার তাকিয়ে দেখো। এবার আয়ান আগের মতোই শান্ত এবং ধীর গলায় বলল, পোশাক কখনো কোনো মানুষের আসল পরিচয় হতে পারে না। রিয়া তার এই কথায় আরও বেশি রেগে গিয়ে অহংকারের সাথে তার দিকে এক ঝলক তাকাল এবং গটগট করে হেঁটে সেখান থেকে চলে গেল। সেই দিন সন্ধ্যায় গ্রামের খোলা মাঠে সমীর চৌধুরীর সাথে গ্রামবাসীদের একটি বড় মিটিং রাখা হল। গ্রামের সাধারণ কৃষকেরা তাদের বাপদাদার ভিটেমাটি আর জমি বিক্রি করার কথা ভেবে খুব চিন্তিত ছিল। সমীর চৌধুরী মাইক হাতে নিয়ে বেশ জোর গলায় বললেন, আপনারা চিন্তা করবেন না, আমরা আপনাদের এই জমিতে এক বিশাল কারখানা তৈরি করব। এতে করে আপনাদের গ্রামের প্রতিটি মানুষের কর্মসংস্থান হবে, সবাই চাকরি পাবে। কারখানায় চাকরির কথা শুনে অনেক গ্রামবাসী মুহূর্তেই খুশি হয়ে গেল। কিন্তু ঠিক সেই সময়েই সবার পেছন থেকে আয়ান সোজা হয়ে দাঁড়িয়ে গেল। সে জোরালো প্রতিবাদ জানিয়ে বলল, যদি এখানে বড় কারখানা তৈরি হয় তবে তো আমাদের গ্রামের সব চাষাবাদ চিরতরে শেষ হয়ে যাবে। তখন এই নিরীহ কৃষকদের ভাগ্যে কি জুটবে? আয়ানের এই কথায় পুরো মিটিংয়ের কোলাহলপূর্ণ পরিবেশ মুহূর্তেই একদম শান্ত হয়ে গেল। পরিবেশের এই নীরবতা ভেঙে রিয়া চৌধুরী তাচ্ছিল্য করে হাসতে হাসতে বলল, তোমার মতো একজন ছোট মাপের গরিব কৃষক এত বড় বড় ব্যবসার হিসাব কি বুঝবে শুনি? আয়ান এবার সরাসরি রিয়ার চোখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দৃঢ় গলায় বলল, যে উর্বর মাটিকে আপনি আজ একেবারেই বেকার আর মূল্যহীন বলে মনে করছেন, এই মাটিই কিন্তু প্রতিদিন হাজার হাজার ক্ষুধার্ত মানুষের পেট ভরায়। রিয়া ভীষণ রেগে গেল। ড্যাড, আপনি এই মূর্খ গ্রামবাসীদের সাথে এত কথা কেন বলছেন? এদেরকে টাকা ছুড়ে দিন আর জমিগুলো নিজেদের নামে লিখিয়ে নিন। রিয়ার এই কঠোর কথা শুনে উপস্থিত সকল গ্রামবাসীদের মুখ মলিন হয়ে গেল। আয়ান এবার প্রথমবারের মতো তার গলাটা একটু কঠোর করে বলল, সব কিছু কেবল টাকা দিয়ে কেনা যায় না। আয়ানের এই কথা শুনে রিয়া অপমানের রাগে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে চলে গেল, কিন্তু যাওয়ার সময় সে মনে মনে এক কঠিন প্রতিজ্ঞা করে নিল, আমি যেভাবেই হোক এই অশিক্ষিত গাইয়া ছেলেটার অহংকার একদিন মাটির সাথে মিশিয়ে দেব। অন্যদিকে আয়ান তখন চুপচাপ বিশাল আকাশের দিকে তাকিয়েছিল। তার চোখের দৃষ্টিতে ছিল এক অদ্ভুত প্রশান্তি, যেন সে আসন্ন কোনো এক বড় ঝড়ের আঁচ অনেক আগেই পেয়ে গিয়েছিল এবং তার জন্য নিজেকে প্রস্তুত করছিল। পরের দিন সকালে শান্তিপুর গ্রামে খুব সুন্দর হালকা বৃষ্টি হয়েছিল। বৃষ্টির পর ক্ষেতের ভেজা মাটি থেকে ওঠা একটা সোঁদা সুবাস পুরো গ্রামের পরিবেশকে ভীষণ মনোরম আর স্নিগ্ধ করে তুলছিল। গ্রামবাসীরা সবাই যে যার মতো নিজেদের দৈনন্দিন কাজে ব্যস্ত ছিল, কিন্তু বিলাসবহুল ঘরে বসেও রিয়ার মনের ভেতর শুধু একটা কথাই বারবার ঘুরপাক খাচ্ছিল, আয়ান। জীবনে এই প্রথমবারের মতো তাকে কোনো সামান্য গাইয়া ছেলে এমন মুখের ওপর কড়া জবাব দিতে পেরেছিল। রিয়া ছোটবেলা থেকেই চরম বড়লোকি, প্রাচুর্য আর ক্ষমতার মাঝে বড় হয়েছিল। সে সবসময় দেখে এসেছে যে মানুষ টাকার সামনে কিভাবে মাথা নত করে দাঁড়িয়ে থাকে। কিন্তু আয়ান, সেই যেন সবার চেয়ে একদম আলাদা ছিল। না তার চেহারায় কোনো ভয় বা জড়তা ছিল, না কোনো কিছুর লোভ, না বড়লোকদের প্রতি কোনো ধরনের চাটুকারিতা। আয়ানের এই আত্মমর্যাদাবোধই রিয়াকে ভেতরে ভেতরে সবচেয়ে বেশি বিরক্ত আর অস্থির করে তুলছিল। সকালবেলা সমীর চৌধুরী গ্রামের কিছু মাতব্বরের সাথে জমি পরিমাপ করতে বেরিয়ে গেলেন। ঘরে বসে রিয়ার খুব বোর লাগছিল, তাই সে একাই গ্রামের চারপাশটা ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়ল। এলোমেলোভাবে হাঁটতে হাঁটতে সে একসময় সেই একই ক্ষেতের কাছে এসে পৌঁছাল, যেখানে আয়ান কয়েকজন শ্রমিককে সাথে নিয়ে মনোযোগ দিয়ে ধানের চারা রোপণ করছিল। তার পোশাক আজকে আবার আগের মতোই কাদামাটিতে একাকার হয়ে গিয়েছিল। কপাল বেয়ে ঘাম ঝরছিল, কিন্তু তার দুই চোখে কঠোর পরিশ্রমের এক অদ্ভুত ঝলক স্পষ্ট দেখা যাচ্ছিল, যা যে কাউকেই মুগ্ধ করবে। রিয়া তাকে দেখতে পেয়েই আবার খোঁটা দিয়ে বলল, বাহ, তোমাকে তো সত্যি বলতে একেবারে পুরোদস্তুর একজন কৃষকের মতোই লাগছে। আয়ান তখন কাজ থেকে মুখ তুলে তার দিকে তাকাল এবং স্বভাবসুলভ হালকা হাসল।
কারণ আমি তো সত্যিই একজন কৃষক। রিয়া তাচ্ছিল্যের হাসি হেসে বলল, তোমরা এই গাঁইয়ারা না জীবনে কিছুই করতে পারো না, শুধু বড় বড় বুলি আওড়াতেই জানো। আয়ানের উত্তরে কিছুই বলল না, চুপচাপ নিজের কাজে মন দিল। ঠিক সেই সময়ই প্রকৃতি যেন ক্ষেপে গেল। হঠাৎ করেই আকাশ ভেঙে জোরে বৃষ্টি শুরু হলো। বৃষ্টি থেকে বাঁচতে শ্রমিকরা সবাই তাড়াহুড়ো করে নিজেদের বাড়ির দিকে ছুটতে লাগল। রিয়ার পায়ে ছিল সেই দামি উঁচু হিল জুতো। সে দৌড়াতে গিয়ে পিছলে সোজা একেবারে কাদা পানির মধ্যে ছিটকে পড়ে গেল। তার দামি মোবাইল ফোনটাও হাত থেকে ফসকে বেশ খানিকটা দূরে গিয়ে পড়ল। ও নো! সে লজ্জায় আর ভয়ে ঘাবড়ে গেল। তার গায়ে থাকা মহামূল্যবান পোশাকটা কাদায় মাখামাখি হয়ে পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল। আশেপাশে দাঁড়িয়ে থাকা গ্রামের কিছু কমবয়সী ছেলে তাকে এই অবস্থায় দেখে হো হো করে হাসতে লাগল। কিন্তু সেই মুহূর্তে সবাইকে অবাক করে দিয়ে আয়ান কোনো কিছুর তোয়াক্কা না করে সাথে সাথে দৌড়ে তার কাছে আসল। সে এক মুহূর্ত না ভেবে রিয়াকে তোলার জন্য নিজের হাতটা তার দিকে বাড়িয়ে দিল। রিয়া চরম অস্বস্তির মধ্যে কয়েক মুহূর্ত একদৃষ্টে তার দিকে তাকিয়ে থাকল। তারপর কাদায় পড়ে থাকার চেয়ে ওঠার কোনো উপায় না পেয়ে বাধ্য হয়েই সে আয়ানের হাতটা শক্ত করে ধরল। আয়ান এক টানে তাকে মাটি থেকে টেনে তুলল এবং দূরে পড়ে থাকা তার মোবাইল ফোনটা নিজের পোশাক দিয়ে পরিষ্কার করে তার হাতে সযত্নে ফেরত দিল। কাদায় মাখামাখি হয়ে রিয়া তখন রাগে কাঁপছে। সে চেঁচিয়ে বলল, জঘন্য একটা ফালতু গ্রাম এটা। এখানকার রাস্তাঘাট থেকে শুরু করে কোনো কিছুই ঠিক নেই। আয়ান আগের মতোই শান্তস্বরে তাকে বুঝিয়ে বলল, এতে তো এই নিরীহ গ্রামের কোনো ভুল নেই। ভুলটা আপনার, যে আপনি এমন উঁচু হিল জুতো পরে এই কর্দমাক্ত খেতে হেঁটে বেড়াচ্ছিলেন। আয়ানের এই মোক্ষম জবাব শুনে পাশে দাঁড়িয়ে থাকা শ্রমিকরা আর নিজেদের হাসি আটকে রাখতে পারল না। তারা জোরে হেসে ফেলল। সবার সামনে এমন অপমানিত হয়ে রিয়ার ফর্সা চেহারাটা রাগে একদম টকটকে লাল হয়ে গেল। তার মনে হল আয়ান যেন ইচ্ছাকৃতভাবে সবার সামনে তাকে চরমভাবে অপমান করেছে। সে রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে গেল। সেই দিন রাতে রিয়া তার বাবাকে গিয়ে বলল, ড্যাড, আমার মনে হচ্ছে ওই অহংকারী ছেলেটা এই গ্রামবাসীদের কাছে খুব সম্মান পায়। যদি সে কোনোভাবে আমাদের বিরুদ্ধে গ্রামের মানুষদের ব্রেন ওয়াশ করে উস্কানি দেয়, তবে আমরা কখনোই এই জমিগুলো হাতে পাব না। মেয়ের কথা শুনে সমীর চৌধুরী বেশ গম্ভীর হয়ে গেলেন। তিনি চিন্তিত মুখে জানতে চাইলেন, তাহলে তুমি এখন কি করতে চাও? রিয়ার ঠোঁটের কোণায় এক কুটিল আর হালকা হাসি ফুটে উঠল। যেভাবেই হোক সবার সামনে তার সম্মান ধুলোয় মিশিয়ে শেষ করে দিতে হবে। পরের দিন গ্রামে এক বিশাল বড় অনুষ্ঠানের আয়োজন করা হল। সমীর চৌধুরীর প্রধান উদ্দেশ্য ছিল গ্রামবাসীদের প্রচুর টাকা আর লোভনীয় চাকরির ফাঁদে ফেলে জমির চুক্তিটা চিরতরে পাকা করে নেওয়া। গ্রামের ছোট বড় সবাই সেই মাঠে একত্রিত হয়েছিল। বিশাল মঞ্চে দাঁড়িয়ে সমীর চৌধুরী খুব আবেগময়ী একটা ভাষণ দিচ্ছিলেন। ঠিক তখনই রিয়া হঠাৎ করে মঞ্চে উঠে বাবার হাত থেকে মাইকটা কেড়ে নিল এবং দর্শকদের উদ্দেশ্য করে বলল, আপনাদের এই গ্রামে এমন কিছু মানুষ আছে যারা নিজেদেরকে খুব বেশি বুদ্ধিমান বলে মনে করে, কিন্তু চরম বাস্তবতা হল তারা শুধুই কতকগুলো ভিখারির মতো গরিব কৃষক ছাড়া আর কিছুই নয়। হঠাৎ এমন আক্রমণাত্মক কথা শুনে গ্রামবাসীরা অবাক হয়ে একে অপরের মুখের দিকে তাকাতে লাগল। তারপর রিয়া সবার সামনে আঙুল উঁচিয়ে সরাসরি আয়ানের দিকে ইশারা করল। যেমন ধরুন এই ছেলেটি, যে নিজে প্রতিদিন ছেঁড়া আর ময়লা পোশাক পরে ঘোরে, অথচ সেই কিনা এসেছে আমাদেরকে ব্যবসার বড় বড় নীতি শেখাতে। পুরো মাঠ যেন নিস্তব্ধ হয়ে গেল। কিছু মানুষ এই প্রকাশ্য অপমানে বেশ অস্বস্তি বোধ করতে লাগল। কিন্তু রিয়া থামার পাত্রী নয়। সে আরও বলতে লাগল, এ ধরনের মানুষদের কোনো ভবিষ্যৎ নেই। এরা সারা জীবন এই কাদামাখা খেতেই কাজ করতে থাকে, কারণ এদের বেঁচে থাকার স্বপ্নগুলো ওদের মতো খুব ছোট আর সস্তা হয়। আয়ানকে এভাবে অপমান করায় তার বন্ধুরা রাগে ফেটে পড়ল, কিন্তু আয়ান হাত নেড়ে তাদেরকে শান্ত থাকার ইশারা করল। সে ধীর পায়ে হেঁটে ধীরে ধীরে মঞ্চের একেবারে সামনে এসে দাঁড়াল। রিয়া তাকে মঞ্চের দিকে আসতে দেখে তাচ্ছিল্য করে হাসছিল। তার মনে হচ্ছিল আজ জীবনের প্রথমবারের মতো এই উদ্ধত ছেলেটা সবার সামনে নিজেকে চরম ছোট আর অপমানিত বলে মনে করবে। কিন্তু আয়ান অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে মাইকটা হাতে নিল এবং শান্ত গলায় বলল, স্বপ্ন কখনো ছোট বা বড় হয় না ম্যাডাম,
চিন্তাধারাই ছোট বা বড় হয়ে থাকে। আয়ানের এই এক লাইনের জবাবে পুরো মাঠ মুহূর্তেই প্রচণ্ড হাততালিতে মুখরিত হয়ে উঠল। রিয়ার মুখটা 1 সেকেন্ডেই ফ্যাকাশে হয়ে গেল। আয়ান আরও জোরালো গলায় বলল, একজন কৃষক কখনোই ছোট বা সামান্য কেউ হয় না। যদি কোনোদিন কৃষক খেতে পরিশ্রম করা ছেড়ে দেয়, তবে মনে রাখবেন, শহরের ওই বড় বড় বিলাসবহুল ইমারতে থাকা অহংকারী মানুষগুলো না খেয়ে মারা যাবে। উপস্থিত প্রতিটি গ্রামবাসীর চোখে গর্ব স্পষ্ট দেখা যাচ্ছিল। সমীর চৌধুরী প্রথমবারের মতো আয়ানকে খুব মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছিলেন। তিনি বুঝতে পারছিলেন এই ছেলের প্রতিটি কথায় অদ্ভুত আত্মবিশ্বাস লুকিয়েছিল। তার মনে হল সে কোনো সাধারণ ছেলে নয়। কিন্তু রিয়ার ভেতরের রাগ এবার অপমানে আরও বেড়ে গিয়েছিল। সে মনে মনে প্রতিজ্ঞা করল, এবার আমি যেভাবেই হোক না কেন এই ছেলেটাকে পুরোপুরি ধ্বংস করেই ছাড়ব। তার কল্পনারও অনেক বাইরে ছিল এই সত্যিটা, যে এই ছেলেটিকে সে অত্যন্ত সাধারণ আর গরিব কৃষক ভেবে অবজ্ঞা করছে, আসলে সেই ছেলেটি অদূর ভবিষ্যতে তার কোটি টাকার বিশাল কোম্পানির পুরো ভবিষ্যৎ এক নিমেষে বদলে দিতে চলেছিল। শান্তিপুর গ্রামের সার্বিক পরিবেশ এবার খুব দ্রুত বদলাতে শুরু করেছিল। গ্রামের বেশিরভাগ মানুষই আয়ানের যুক্তিসঙ্গত কথার সাথে সম্পূর্ণ একমত ছিল। তাদের মনে এই ভয়টা ঢুকে গিয়েছিল যে যদি সত্যি এখানে ওই বড় কারখানা তৈরি হয়, তবে তাদের চাষাবাদ চিরতর শেষ হয়ে যাবে। অন্যদিকে সমীর চৌধুরী যে কোনো মূল্যে তার এই প্রজেক্টের চুক্তি সম্পন্ন করতে চেয়েছিলেন। কিন্তু এই গোটা পরিস্থিতিতে সবচেয়ে বেশি রাগে ফুঁসছিল রিয়া। তার এই বিষয়টা কোনোভাবেই হজম হচ্ছিল না যে একজন সাধারণ কৃষক ছেলে বারবার তার সামনে বুক ফুলিয়ে দাঁড়িয়ে যায় এবং গ্রামের মানুষগুলো তার কথাও শোনে। সেই দিন রাতে রিয়া তার ঘরে একা বসেছিল। বারবার তার কানে বাজছিল আয়ানের কথাগুলো। চিন্তাধারা ছোট বা বড় হয়। সে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, খুব অহংকারী ছেলেটার মনে। ঠিক তখনই তার মোবাইল ফোনে একটা কল আসলো। এই কলটি করেছিল তাদেরই কোম্পানির প্রধান ম্যানেজার রাজীব হাসান। রিয়া কল রিসিভ করতেই ওপাশ থেকে রাজীব বলল, ম্যাম, আগামী সপ্তাহে আমাদের কোম্পানির সবচেয়ে বড় চুক্তিটি ফাইনাল হতে চলেছে। কিন্তু আয়ান অ্যাগ্রো গ্লোবাল কোম্পানিটি যদি আমাদের সঙ্গ ছেড়ে দেয়, তবে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। এই কথা শুনে রিয়া চমকে গেল। সে অবাক হয়ে প্রশ্ন করল, কিন্তু এই বিশাল কোম্পানির আসল মালিক কখনো সবার সামনে আসে না কেন? রাজীব বলল, ম্যাম, আজ পর্যন্ত কেউ তাকে দেখেনি। শুধু এতটুকুই সবার জানা আছে যে তিনি অনেক বড় একজন ব্যবসায়ী এবং নিজের পরিচয় সব সময় সবার থেকে লুকিয়ে রাখেন। রিয়া বিরক্ত হয়ে ফোনটা কেটে দিল। সে কি জানত যে সে এত সম্মান দিয়ে যে মানুষটির কথা বলছে সে আর কেউ নয়, ওই গ্রামেই কাদামাটি মাখা সাধারণ পোশাকে ঘুরে বেড়ানো সেই আয়ান? পরের দিন সকালে গ্রামে এক বয়স্ক কৃষকের শরীর হঠাৎ করেই খুব খারাপ হয়ে গেল। আগের রাতের বৃষ্টির কারণে গ্রামের রাস্তা একদম কাদা হয়ে চরম খারাপ অবস্থায় ছিল এবং গ্রামে কোনো গাড়িও ছিল না। মানুষজন ঘাবড়ে গিয়েছিল। ঠিক তখনই আয়ান তার সেই পুরনো লক্কর-ঝক্কর ট্র্যাক্টরটা নিয়ে আসলো। সে জোর গলায় বলল, তাড়াতাড়ি বসান কাকাকে। গ্রামের কিছু মানুষ বলল, কিন্তু শহরের হাসপাতাল তো অনেক দূরে। আয়ান কোনো সময় নষ্ট না করেই সাথে সাথে ট্র্যাক্টরের ইঞ্জিন স্টার্ট করে দিল। ঠিক সেই মুহূর্তে ওই রাস্তা দিয়ে পার হচ্ছিল রিয়া। সে এই পুরো ঘটনাটা দেখল। সে অবাক হয়ে গিয়েছিল। প্রবল বৃষ্টি, কাদায় ভরা রাস্তা, আর আয়ান নিজের জীবনের পরোয়া না করেই সেই মুমূর্ষ বৃদ্ধ লোকটিকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল। জীবনের প্রথমবার রিয়ার মনে আয়ানের প্রতি সামান্য এক বিন্দু সম্মানের জন্ম নিল। সেদিন সন্ধ্যায় আয়ান যখন গ্রামে ফিরে আসল, তখন তার পোশাক পুরোপুরি ভিজে গিয়েছিল। গ্রামের সব মানুষ তার প্রশংসা করছিল। সবাই বলছিল, আয়ান যদি আজ না থাকত তাহলে আজ অনেক বড় বিপদ হয়ে যেত। রিয়া একটু দূরে দাঁড়িয়ে সব শুনছিল। সে কিছুতেই বুঝতে পারছিল না যে একজন অতি সাধারণ কৃষকের মনের ভেতর এতখানি আত্মবিশ্বাস আর এত বড় একটা মন ঠিক কিভাবে থাকতে পারে। কিন্তু এত কিছুর পরেও তার ভেতরের অহংকার তখনও পুরোপুরি মরে যায়নি। পরের দিন সমীর চৌধুরী গ্রামের মানুষদের ওপর চাপ সৃষ্টি করতে শুরু করলেন। তিনি পরিষ্কার ভাষায় বলে দিলেন, যারা জমি বিক্রি করবে তারা মোটা অঙ্কের টাকা ও চাকরি পাবে, আর যারা বিক্রি করবে না তারা পরে আফসোস করবে। এই টাকার কথা শুনে কিছু গরিব কৃষক লোভে পড়ে গেল। গ্রামটা দুটি ভাগে বিভক্ত হতে লাগল। আয়ান মানুষকে বোঝানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল, আজ আপনারা টাকা পেয়ে যাবেন সত্যি, কিন্তু আগামী প্রজন্মের কি হবে?
ঠিক তখনই সেখানে এসে হাজির হল রিয়া। সে তাচ্ছিল্যের সুরে হাততালি দিতে দিতে বলল, বাহ, নিজে তো ছেঁড়া পোশাক পরো, আর এখন এই গ্রামবাসীদেরকে কোটিপতি হতে বাধা দিচ্ছ। আয়ান অত্যন্ত শান্ত চোখে তার দিকে তাকাল। সে শুধু একটা কথাই বলল, সব চকচকে জিনিসই কিন্তু সোনা হয় না। রিয়া আরও রেগে গিয়ে বলল, আর সব কৃষকও কিন্তু মহান হয় না। আয়ান হালকা করে একটু হাসল। একদম ঠিক কথা বলেছেন আপনি। রিয়ার মনে হল হয়তো আজ প্রথমবারের মতো আয়ান হার মেনে নিচ্ছে। কিন্তু তখনই আয়ান আবার বলতে শুরু করল, কিছু মানুষ দামি পোশাক পরেও গরিব হয়, কারণ তাদের ভেতরে মানবতা থাকে না। এই কথা শুনে সেখানে দাঁড়িয়ে থাকা মানুষগুলো মুচকি মুচকি হাসতে লাগল। লজ্জায় আর অপমানে রিয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার মনে হল আয়ান যেন সোজাসুজি তার অহংকারে আঘাত করেছে। সে রাগে সেখান থেকে চলে গেল। সেই রাতে সে তার বাবাকে গিয়ে বলল, ড্যাড, আমার মনে হচ্ছে এই ছেলেটা ইচ্ছে করেই আমাদের বিরুদ্ধে গ্রামের মানুষদের উস্কানি দিচ্ছে। সমীর চৌধুরী অত্যন্ত গম্ভীর স্বরে বললেন, আমারও ঠিক এটাই মনে হচ্ছে, এর পুরো খোঁজ খবর বের করো। পরের দিন সমীর চৌধুরীর নির্দেশে ম্যানেজার রাজীব হাসান গোপনে শান্তিপুর গ্রামে এসে পৌঁছাল। সে চুপি চুপি গ্রামবাসীদের কাছ থেকে আয়ানের ব্যাপারে খোঁজ নিতে শুরু করল। কিন্তু যে তথ্যগুলো সামনে আসলো সেগুলো শুনে সে নিজেই অবাক হয়ে গেল। আয়ান গ্রামের স্কুল মেরামত করায়, গরিব শিশুদের বেতন সে দিয়ে দেয়, কৃষকদের সাহায্য করে। রাজীব গভীর চিন্তায় পড়ে গেল, একজন সাধারণ কৃষক এত টাকা কোথা থেকে আনে? সেই দিন পড়ন্ত বিকেলে সে দূর থেকে আয়ানকে তার মোবাইল ফোনে কথা বলতে দেখল। আয়ানের কথা বলার ধরন একদম বড় মাপের ব্যবসায়ীর মতোই ছিল। সে ফোনে বলছিল, দিল্লির মিটিংটা আগামী সপ্তাহে রাখো, আর কৃষকদের প্রজেক্টটা অবিলম্বে শুরু হওয়া উচিত। এই কথাগুলো শুনে রাজীব চমকে গেল। সে ধীরে ধীরে আয়ানের খুব কাছাকাছি চলে আসল। কিন্তু তখনই আয়ান হঠাৎ করে ফোনটা কেটে দিল। দুজনের চোখাচোখি হল। কয়েক সেকেন্ডের জন্য পরিবেশ একদম শান্ত হয়ে গেল। রাজীব ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল, তুমি কে? আয়ান হালকা হাসল, একজন কৃষক। কিন্তু তার চোখের আত্মবিশ্বাস বলে দিচ্ছিল যে তার সত্যতা অন্য কিছুই। ওদিকে রাজীবের মনে সন্দেহ তৈরি হয়ে গিয়েছিল, আর এদিকে রিয়া এখনও এটাই ভাবছিল যে সে খুব সহজেই একজন গরিব কৃষক ছেলেকে মাথা নত করাতে পারবে। তার এটুকুও ধারণা ছিল না যে খুব তাড়াতাড়ি তার পুরো দুনিয়াটা বদলে যেতে চলেছে। শান্তিপুর গ্রামে এখন উত্তেজনা বেড়ে গিয়েছিল। কিছু কৃষক টাকার লোভে জমি বিক্রি করে দিতে প্রস্তুত ছিল, যেখানে গ্রামের বাকি মানুষ আয়ানের পাশে দাঁড়িয়েছিল। গ্রামকে দুটি অংশে বিভক্ত হয়ে গিয়েছিল। সমীর চৌধুরী যে কোনো মূল্যে তার কারখানা তৈরি করতে বদ্ধপরিকর ছিলেন। ওদিকে আয়ানও ক্রমাগত গ্রামবাসীদের বোঝাচ্ছিল যে জমি শুধু মাটি নয়, এটা কৃষকদের জীবন। কিন্তু এবার গল্প একটি নতুন মোড়ে পৌঁছাতে চলেছিল, কারণ রাজীব মেহরার আয়ানের উপর সন্দেহ হয়ে গিয়েছিল। পরের দিন ভোরে রাজীব চুপচাপ আয়ানের পিছু নিতে শুরু করল। আয়ান গ্রাম থেকে বেরিয়ে শহরের দিকে গেল। রাজীব নিজের গাড়িতে বসে তার পেছন পেছন চলছিল। বেশ কিছুক্ষণ পর আয়ান একটি বিশাল বিল্ডিংয়ের সামনে গিয়ে থামল। সেই বিশাল বিল্ডিংয়ের উপর বড় অক্ষরে লেখা ছিল, আয়ান অ্যাগ্রো গ্লোবাল প্রাইভেট লিমিটেড। এই নামটা দেখে রাজীবের চোখ ছানা বড়া হয়ে গেল। এখানে কি করছে? সে দেখল যে সিকিউরিটি গার্ডরা আয়ানকে দেখতে পাওয়া মাত্রই সাথে সাথে সেলিউট করতে শুরু করল। গুড মর্নিং স্যার। রাজীব পুরোপুরি অবাক হয়ে গেল। এরপর সে যা দেখল তাতে তার নিজের চোখের উপর বিশ্বাস হচ্ছিল না। আয়ান সোজা কোম্পানির সবচেয়ে বড় কেবিনে গেল। কিছুক্ষণের মধ্যেই বড় বড় কর্মকর্তারা সেখানে পৌঁছাতে শুরু করলেন। সবার চেহারায় সম্মান স্পষ্ট দেখা যাচ্ছিল। একজন কর্মী বলল, স্যার, দিল্লির প্রজেক্টের ফাইল তৈরি। অন্য একজন বলল, স্যার, কৃষকদের জন্য যে নতুন স্কিম শুরু করার কথা ছিল তার কাজও শেষ হয়ে গেছে। আর ঠিক তখনই একজন কর্মকর্তা বলে উঠলেন, মিস্টার আয়ান, আপনার মিটিং ঠিক 10 মিনিটের মধ্যেই শুরু হতে চলেছে। এই ঘটনা দেখে রাজীবের হাত কাঁপতে লাগল। মিস্টার আয়ান, এবার সে সব কিছু পরিষ্কার বুঝতে পারল। যে ছেলেটিকে রিয়া আর তাদের পুরো কোম্পানি একজন গরিব কৃষক মনে করছিল, আসলে সেই কোটি টাকার কোম্পানির মালিক ছিল। রাজীব সাথে সাথে সমীর রাজপুতকে ফোন করতে লাগল। স্যার, অনেক বড় একটা ভুল হয়ে গেছে। সমীর চৌধুরী রাগে বললেন, এবার কি হলো? রাজীবের গলার স্বর কাঁপছিল। আয়ান, ওই আয়ান অ্যাগ্রো গ্লোবালের মালিক। কয়েক সেকেন্ডের জন্য ফোনে একদম নিস্তব্ধতা নেমে আসল। কি? সমীর চৌধুরীর চেহারার রং উড়ে গেল। তার বারবার শুধু এটাই মনে পড়তে লাগল যে কিভাবে রিয়া সবার সামনে আয়ানকে অপমান করেছিল। আয়ান চাইলে তাদের কোম্পানির অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারত। ওদিকে রিয়া তখনও ঘরে বসেছিল।
তার তখনও মনে হচ্ছিল যে আয়ান শুধুই একজন একগুঁয়ে কৃষক। ঠিক তখনই সমীর চৌধুরী ঘরে ঢুকলেন। রিয়া, তার গলার স্বরে ঘাবড়ে যাবার ছাপ ছিল। কি? তোমার কি বিন্দুমাত্র কোনো ধারণা আছে যে তুমি কাকে অপমান করেছ? রিয়া অবাক হয়ে গেল। কি মানে? সমীর চৌধুরী রাগে বললেন, আয়ান কোনো সাধারণ কৃষক নয়, সেই আয়ান অ্যাগ্রো গ্লোবাল কোম্পানির মালিক। এই সত্যিটা শোনার পর রিয়া পাথরের মতো হয়ে গেল। না, না, এটা মিথ্যে। এটা সত্যি। রিয়ার হাত থেকে ফোন পড়ে গেল। হঠাৎ করেই তার চোখের সামনে আয়ানের প্রতিটি কথা মনে পড়তে লাগল। কোনো কাজই ছোট নয়, পোশাক মানুষের পরিচয় হতে পারে না। এবার সে বুঝতে পারছিল যে আয়ান প্রতিবার এত শান্ত কেন থাকত, কারণ তার নিজেকে প্রমাণ করার কোনো প্রয়োজনই ছিল না। রিয়ার চোখে প্রথমবারের মতো অনুশোচনা দেখা গেল। সেই দিন সন্ধ্যায় শহরের একটি নামকরা হোটেলে বিজনেস মিটিং রাখা হল। সমীর চৌধুরী সেখানে পৌঁছালেন, কিন্তু মিটিং হলের দরজাটা খুলতেই তার দুই পা সেখানেই থেমে গেল। সামনে কালো রঙের স্যুট পরে বসেছিল আয়ান। আজ তার ধরন একদম আলাদা ছিল। সাধারণ কৃষকের রূপটা গায়েব হয়ে গিয়েছিল। তার জায়গায় বসেছিল এক আত্মবিশ্বাসী ব্যবসায়ী। পুরো হল তার সম্মানে দাঁড়িয়ে গেল। গুড ইভিনিং স্যার। সমীর চৌধুরীর কপালে ঘাম চলে আসল। আয়ান শান্ত চোখে তার দিকে তাকাল। বসুন মিস্টার চৌধুরী। সমীর চৌধুরী ধীরে ধীরে গিয়ে নিজের চেয়ারে বসে পড়লেন। কিছুক্ষণ পর রিয়াও সেখানে এসে পৌঁছাল। আয়নের ওপর নজর পড়তেই তার শ্বাস যেন আটকে গেল। তার নিজের চোখকেই বিশ্বাস হচ্ছিল না যে মাটিতে কাজ করা সেই ছেলেটি আজ এত বড় বড় মানুষদের মধ্যে সবচেয়ে উঁচু চেয়ারে বসে আছে। পুরো হল শুধু আয়নের কথাগুলোই শুনছিল। রিয়ার চোখ আজ চরম লজ্জায় নত হয়েছিল। সে প্রথমবারের মতো নিজের ভুল বুঝতে পারছিল। মিটিং শেষ হওয়ার পর সে ধীরে ধীরে আয়নের কাছে আসল। তার গলার স্বর কাঁপছিল। আমাকে মাফ করে দিন। আয়ান শান্ত থাকল। রিয়ার চোখে জল চলে আসল। আমি আপনাকে খুব ভুল বুঝেছিলাম। আয়ান হালকা হাসল। ভুল আপনার নয়, ভুল ছিল আপনার চিন্তাধারার। আয়ানের মুখে একথা শুনে রিয়া কান্নায় পুরোপুরি ভেঙে পড়ল। সে জীবনের প্রথমবারের মতো বুঝতে পারল যে আসল বড়লোকই টাকায় থাকে না, থাকে মানবতার মধ্যে। কিন্তু আয়ান এবার এমন এক সিদ্ধান্ত নিতে চলেছিল যা রিয়ার জীবন চিরকালের জন্য বদলে দেবে। হোটেলের সেই বড় মিটিংয়ের পর রিয়া সারা রাত ঘুমাতে পারল না। বারবার তার চোখের সামনে একটা দৃশ্যই আসছিল, মাটিতে কাজ করা সাধারণ ছেলে এবং তারপর সেই ছেলেটিরই কোটি টাকার কোম্পানির মালিক হিসাবে সামনে আসা। নিজের প্রতিটি কথার জন্য তার আজ চরম লজ্জা হচ্ছিল। জীবনের প্রথমবারের মতো সে বুঝতে পারল যে সে মানুষকে পোশাক, টাকা আর স্টেটাস দিয়ে বিচার করার ভুল করেছিল। ওদিকে আয়ান হোটেলের জানালার কাছে দাঁড়িয়ে শহরের আলো দেখছিল। রাজীব মেহরা বলল, স্যার, আপনি চাইলে চৌধুরী কোম্পানির সাথে আমাদের সব চুক্তি শেষ করে দেওয়া যেতে পারে। আয়ান হালকা হাসল। প্রতিশোধ নেওয়া সহজ রাজীব, কিন্তু কাউকে বদলে দেওয়া কঠিন। রাজীব চুপ হয়ে গেল। পরের দিন সকালে শান্তিপুর গ্রামে একটি বড় মিটিং রাখা হল। গ্রামের মানুষ, কোম্পানির কর্মকর্তা এবং মিডিয়া সবাই সেখানে উপস্থিত ছিল। সবাই ভাবছিল যে আজ আয়ান সমীর চৌধুরীকে সবার সামনে অপমান করবে। রিয়ার নজর নত ছিল। তার নিজের প্রতি ঘৃণা হতে শুরু করেছিল। তখনই আয়ান মঞ্চে পৌঁছাল। সাধারণ সাদা কুর্তা, শান্ত চেহারা আর চোখে সেই পুরনো সারল্য। পুরো মাঠ হাততালিতে মুখরিত হয়ে উঠল। আয়ান হাতে মাইক নিল এবং বলল, আজ আমি এখানে কাউকে অপমান করতে আসিনি। সবাই অবাক হয়ে তার দিকে তাকাতে লাগল। আয়ান বলতে শুরু করল, আমি শুধু এতটুকুই বলতে চাই যে গ্রামের মাটিকে দুর্বল মনে করবেন না। এই মাটিই দেশের আসল শক্তি। গ্রামবাসীরা গর্বের সাথে হাততালি দিতে লাগল। তারপর আয়ান একটি বড় ঘোষণা করল, শান্তিপুর গ্রামে কোনো কারখানা তৈরি হবে না, বরং এখানে কৃষকদের জন্য আধুনিক চাষাবাদের সবচেয়ে বড় ট্রেনিং সেন্টার তৈরি করা হবে। পুরো মাঠ খুশিতে মেতে উঠল। কৃষকদের চোখে জল চলে আসলো। আয়ান আরও বলল, এখানে গরিব কৃষকদের বিনামূল্যে মেশিন, নতুন প্রযুক্তি এবং শিশুদের পড়াশোনার সুবিধা করে দেওয়া হবে। সমীর চৌধুরী অবাক হয়ে গিয়েছিলেন। যে ছেলেটিকে তার মেয়ে অপমান করেছিল সেই আজ পুরো গ্রামের জীবন বদলে দিচ্ছিল। তখনই আয়ান সমীর চৌধুরীর দিকে তাকাল। মিস্টার চৌধুরী, ব্যবসা যদি মানুষের জীবনকে উন্নত করতে না পারে তবে সেটা শুধুই টাকা কামানোর একটি মাধ্যম হয়ে থেকে যায়। সমীর চৌধুরীর চোখ নত হয়ে গেল। তিনি ধীরে ধীরে মঞ্চে এলেন। পুরো গ্রামবাসীর সামনে তিনি হাত জোড় করলেন। আমার অনেক বড় একটা ভুল হয়ে গেছে আয়ান।
গ্রামবাসীরা অবাক হয়ে গেল। এত বড় মাপের একজন শিল্পপতি প্রথমবারের মতো কারো সামনে মাথা নত করছিলেন। তারপর রিয়া ধীরে ধীরে এগিয়ে এলো। তার চোখ কান্নায় ভেজা ছিল। আমি আপনাকে পোশাক আর অবস্থা দিয়ে বিচার করেছিলাম, কিন্তু আপনি আমার চেয়ে অনেক বেশি ধনী বেরোলেন। আয়ান হাসল। আসল বড়লোকই টাকায় নয়, মনে থাকে। কথা শুনেই রিয়া কেঁদে ফেলল। জীবনের প্রথমবারের মতো সে কোনো মানুষের সামনে নিজেকে ছোট মনে করেছিল, কিন্তু এই ছোট হওয়াটা হারের নয়, শিক্ষার ছিল। কয়েক মাস পর শান্তিপুর গ্রাম পুরোপুরি বদলে গিয়েছিল। যেখানে আগে কৃষকরা চিন্তিত থাকত, এখন সেখানে নতুন মেশিন ছিল, শিশুদের জন্য স্কুল ছিল এবং প্রতিটি ঘরে সুখ দেখা যেত। আয়ান গ্রামে একটি বড় শিক্ষাকেন্দ্রও তৈরি করিয়েছিল, যেখানে গরিব শিশুদের বিনামূল্যে পড়াশোনা করানো হতে লাগল। রিয়াও এখন আর আগের মতো ছিল না। সে শহরের জাঁকজমক ছেড়ে গ্রামের মানুষের সাথে কাজ করতে শুরু করেছিল। ধীরে ধীরে গ্রামবাসীরাও তাকে আপন করে নিতে লাগল। একদিন সন্ধ্যায় ক্ষেতের মাঝ দিয়ে হালকা বাতাস বইছিল, সূর্য ডুবছিল। রিয়া আয়ানের সাথে ক্ষেতের ধারে হাঁটছিল। সে হাসিমুখে বলল, একটা কথা জিজ্ঞেস করব? যখন আমি আপনাকে অপমান করতাম তখন আপনার রাগ আসত না? আয়ান হালকা হেসে ফেলল। যদি প্রতিটি পাথরের জবাব পাথর দিয়ে দেওয়া হয় তবে রাস্তা কখনোই শেষ হবে না। রিয়া চুপচাপ তার দিকে তাকিয়ে রইল। আজ সে বুঝতে পেরেছিল যে আয়ান শুধুই একজন বড় ব্যবসায়ী নয়, বরং অনেক বড় মাপের একজন মানুষও বটে। কিছুদিন পর সমীর চৌধুরী নিজেই আয়ান আর রিয়ার সম্পর্কের কথা তুললেন। এবার রিয়ার চোখে অহংকার ছিল না, সত্যিকারের সম্মান আর ভালোবাসা ছিল। আর তারপর পুরো গ্রামের উপস্থিতিতে আয়ান ও রিয়ার বিয়ে হল। যে গ্রামে কখনো রিয়া শুধু দারিদ্র্য দেখতে পেত, আজ সেই গ্রামটিকেই তার নিজের পরিবার বলে মনে হচ্ছিল। বিয়ের দিন আয়ান সবার সামনে শুধু একটা কথাই বলল, কোনো মানুষের মূল্য তার পোশাক বা টাকা দিয়ে বিচার করবেন না, কারণ আসল পরিচয় সবসময় মন আর কর্ম দিয়ে তৈরি হয়। পুরো গ্রাম হাততালিতে মুখরিত হয়ে উঠল, এবং এরই সাথে আয়ান ও রিয়ার গল্প চিরকালের মতো মানুষের মনে জায়গা করে নিল। কখনো কোনো মানুষকে তার কাজ বা দারিদ্র্য দিয়ে বিচার করা উচিত নয়, কারণ আসল বড়লোকই মানবতা, কঠোর পরিশ্রম এবং ভালো মনে থাকে। যদি আয়ান ও রিয়ার এই আবেগপূর্ণ গল্পটি আপনাদের পছন্দ হয়ে থাকে, তবে এটি আপনাদের বন্ধু ও পরিবারের সাথে অবশ্যই শেয়ার করবেন, যাতে সবার কাছে এই সুন্দর শিক্ষাটি পৌঁছাতে পারে। এমনই হৃদয়ে ছুঁয়ে যাওয়া এবং অনুপ্রেরণামূলক গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন, কমেন্ট করে জানান গল্পের সবচেয়ে আবেগপূর্ণ অংশ কোনটি লেগেছে, এবং বেল আইকনটি অবশ্যই চাপবেন যাতে আগামী চমৎকার গল্পগুলোর নোটিফিকেশন সবার আগে আপনি পান। চলুন, আবার দেখা হবে একটি নতুন গল্পের সাথে। সবাই ভালো থাকবেন বন্ধুরা।